লাস্ট ক্লাসে কি করছিলাম? হ্যাঁ, প্রজননের ক্ষেত্রে করছিলাম উদ্ভিদ প্রজনন কি কি মাধ্যমে সাহায্য পায়, আর একটা ফুলের বিভিন্ন অংশ করছিলাম, তাই না? এখন পরাগায়ন করবো, নেক্সট আমাদের টপিক হলো পরাগায়নের আগে আমাদের একটা জানতে হবে সেটা হলো ইনফ্লোরেসেন্স কাকে বলে। ইনফ্লোরেসেন্স বা পুষ্পমঞ্জুরি। পুষ্পমঞ্জুরি কি? পুষ্পমঞ্জুরি হলো লেখা যায় ফুলগুলো একটি শাখার উপর, ফুলগুলো একটি শাখার উপর সুবিন্যস্তভাবে যুক্ত থাকে। ফুলগুলো একটি শাখার উপর সুবিন্যস্তভাবে যুক্ত থাকে। উক্ত শাখা এবং ফুলগুলোকে একত্রে ইনফ্লোরেসেন্স বলে। তাহলে কি বলছে, ফুলগুলো একটি দণ্ডের উপর বা একটি শাখার উপর সুবিন্যস্তভাবে যুক্ত থাকে। উক্ত শাখা এবং ফুলগুলোকে একত্রে ইনফ্লোরেসেন্স বলে। উক্ত শাখা এবং ফুলগুলোকে একত্রে পুষ্পমঞ্জুরি বলে। দেখো, এই যে এটা একটা দণ্ড, এই দণ্ডের উপর ফুলগুলো সাজানো আছে না, একটা নিয়মে সাজানো আছে না। দেখো নিচেরগুলো বড়, তারপর আস্তে আস্তে ছোট, একটা নিয়মে সাজানো আছে। এই যে ফুলগুলা যে সাজানো থাকে, এই ফুল এবং এই দণ্ড, দেখো সেই ফুলগুলা প্লাস এই দণ্ডগুলাকে একসাথে কি বলে? ইনফ্লোরেসেন্স বলে। এটাকে একসাথে পুষ্পমঞ্জুরি বলে। দেখো এই দুই ধরনের, একটা নিয়ত আর একটা অনিয়ত। নিয়ত পুষ্পমঞ্জুরি, একটা হলো নিয়ত অনিয়ত। নিয়ত পুষ্পমঞ্জুরি হতে পারে, আর একটা হলো অনিয়ত পুষ্পমঞ্জুরি হতে পারে। নিয়ত আর একটা হলো অনিয়ত। নিয়ত ভাবে কোনটা? নিয়ত হলো, দেখো যে এই যে ফুলের দণ্ড যেগুলো আছে, আচ্ছা সরিষা গাছকে দেখছো, সরিষা গাছের মধ্যে যখন এই দণ্ডটা লম্বা হয়, ফুলও যখন বাড়ে আস্তে আস্তে দণ্ডটা লম্বা হয়, তাই না? ফুলের সংখ্যা বাড়তেছে, উপর দিকে যাচ্ছে, প্লাস দণ্ডটাও বেশি হচ্ছে, দণ্ডটা উপর দিকে লম্বা হচ্ছে। দ্যাট মিনস এই দণ্ড কন্টিনিউয়াস লম্বা হতে থাকে। কিন্তু তোমরা জবা দেখবা কেমন থাকবে? এই একটা দণ্ড, এই দণ্ডের মধ্যে, দণ্ড এখানে এসে শেষ, এই দণ্ডের মধ্যে একটা ফুল এরকম আছে। দেখো তাহলে এটা কি হলো? এটা হলো একটা দণ্ড, এই দণ্ডের মধ্যে একটা ফুল আছে। যদি ফুলটা বড় হচ্ছে কিন্তু দণ্ডটা কি লম্বা হইতেছে? দণ্ডটা লম্বা হচ্ছে না। একটা নির্দিষ্ট লেভেল যাওয়ার পর সে তার গ্রোথ বা বৃদ্ধি নিয়ন্ত্রিত হয়। এই জন্য এই ধরনের পুষ্পমঞ্জুরিকে বলা হয় নিয়ত পুষ্পমঞ্জুরি। দেখো যে দণ্ডের বৃদ্ধি নিয়ত কাকে বলে? দেখো যে দণ্ডের বা শাখার বৃদ্ধি, দণ্ড বা শাখার বৃদ্ধি একটি নির্দিষ্ট পর্যায়ের পর রহিত হলে, দণ্ড বা শাখার বৃদ্ধি একটি নির্দিষ্ট পর্যায়ের পর থেমে গেলে বা রহিত হলে, দণ্ডের বৃদ্ধি একটি নির্দিষ্ট পর্যায়ের পর
থেমে গেলে অথবা রহিত হলে তাকে বলা হয় নিয়ত। দণ্ডের বৃদ্ধি একটি নির্দিষ্ট পর্যায়ের পর যদি থেমে যায়, মানে এই দণ্ডটা একটা নির্দিষ্ট লেভেল যাওয়ার পর আর হচ্ছে না, লম্বা হচ্ছে, ফুলটা বড় হচ্ছে ঠিকই, মানে দণ্ডটা আগের মতোই আছে। দণ্ডের বৃদ্ধি একটি নির্দিষ্ট পর্যায়ের পর থেমে গেলে দণ্ড বা শাখা, দণ্ড বা শাখার বৃদ্ধি একটি নির্দিষ্ট পর্যায়ের পর থেমে গেলে তাকে নিয়ত পুষ্পমঞ্জুরি বলে। তাকে নিয়ত পুষ্পমঞ্জুরি বলে। দণ্ডের বৃদ্ধি একটি নির্দিষ্ট পর্যায়ের পর থেমে গেলে তাকে নিয়ত পুষ্পমঞ্জুরি বলে। তাহলে এই যে এই বৃদ্ধিটা একটা নির্দিষ্ট লেভেল যাওয়ার পর আর বৃদ্ধিটা হবে না, এদেরকে বলা হয় নিয়ত পুষ্পমঞ্জুরি। তাহলে এই চাপল কি হবে? এই চাপল হবে জবা, জবাস, জবা দুতুরা, দুতুরা, এটা হলো নিয়ত পুষ্পমঞ্জুরি। তারপর লেখা যায় দণ্ডের বৃদ্ধি। দণ্ডের বৃদ্ধি ফুলের বৃদ্ধির সাথে সাথে ক্রমান্বয়ে বাড়তে থাকে, মানে দণ্ডটাও লম্বা হচ্ছে, ফুলটাও আস্তে আস্তে বাড়তেছে। দণ্ডের বৃদ্ধি এবং ফুলের বৃদ্ধি ক্রমান্বয়ে বাড়তে থাকলে, দণ্ডের বৃদ্ধি এবং ফুলের বৃদ্ধি ক্রমান্বয়ে বাড়তে থাকলে তাকে অনিয়ত পুষ্পমঞ্জুরি বলে। তাহলে পুষ্পমঞ্জুরি কাকে বলে? যেই দণ্ডের উপর ফুলগুলো সাজানো থাকে, এই দণ্ড এবং ফুলগুলোকে একসাথে বলা হয় ইনফ্লোরেসেন্স বা পুষ্পমঞ্জুরি। তাহলে এটা দুই ধরনের হতে পারে, এটা নিয়ত আর এটা হলো অনিয়ত। নিয়ত কোনটা? যে দণ্ডের বৃদ্ধি এক নির্দিষ্ট পর্যায়ের পর যদি থেমে যায়, এবং এটাকে বলা হয় নিয়ত। আর যদি থেমে না যায় সেটা হবে অনিয়ত হবে। অনিয়তের এক্সাম্পল কি হবে? অনিয়তের এক্সাম্পল কি হবে? অনিয়তের এক্সাম্পল হবে তোমার সরিষা, সরিষা আসে, সরিষা, রজনীগন্ধা, সূর্যমুখী, অনেক আছে, ধান, এগুলো হলো সব অনিয়ত। মানে এই দণ্ডটাও লম্বা হচ্ছে প্লাস ফুলের পরিমাণও বাড়তেছে। একটা নির্দিষ্ট লেভেল পর আর এদের গ্রোথ বন্ধ হচ্ছে না, কিন্তু ওদের একটা নির্দিষ্ট লেভেল পর এই দণ্ডটা আর বন্ধ হয়ে যাচ্ছে, এটা লম্বা হচ্ছে না। এটা হলো নিয়ত, নিয়ত পুষ্পমঞ্জুরি নিয়ত, আর এটা হলো অনিয়ত। নিয়ত পুষ্পমঞ্জুরি, এটা হলো অনিয়ত পুষ্পমঞ্জুরি। আচ্ছা, এখন আমাদের যেটা জানতে হবে সেটা হলো পরাগায়ন। আচ্ছা, আমাকে বলো তো যে ওই যে তোমার কাঁঠালের যে মোচা থাকে, কাঁঠালের মোচা কিন্তু একটা ইনফ্লোরেসেন্স। কাঁঠালের যে মোচাটা থাকে, কাঁঠালের মোচা কিন্তু একটা ইনফ্লোরেসেন্স। অসংখ্য অনেক ফুল আছে, এখানে অসংখ্য অনেক অনেক ফুল মিলে একটা কাঁঠালের মোচা তৈরি হয়, অসংখ্য। তাহলে কাঁঠালের মোচা হচ্ছে একটা পুষ্পমঞ্জুরি। এটা কিন্তু একটা ফুল না, এই কাঁঠাল মোচা কিন্তু একটা ফুল না, এখানে অসংখ্য ফুল আছে। কাঁঠাল যখন ছোট অবস্থায় যখন থাকে, হ্যাঁ হ্যাঁ, এটা কুচি অবস্থায় আমরা অনেক সময় সবজি হিসেবে, অনেক সময় সবজি হিসেবে আমরা খাই। ওই কাঁঠালের মৌচা যেটা ছোট অবস্থায় যেটা থাকে, এইটা কিন্তু অসংখ্য ইনফ্লোরেসেন্স মিলে কিন্তু তৈরি, এখানে কিন্তু একটা নাই। এবং যেহেতু অসংখ্য ইনফ্লোরেসেন্স মিলে একটা ফুল তৈরি হচ্ছে, চিন্তা করো এই জবা থেকে একটা ফল তৈরি হলো আর এইটা থেকে একটা ফল হলো, তাহলে কোনটা যৌগিক হবে কোনটা সরল ফল হবে? এটা সরল হবে, এটা যৌগিক হবে। তাহলে এটার এক্সাম্পল হলো কাঁঠাল। কাঁঠাল যখন আমরা করবো, যে নেক্সটে করবা, যদি বলতে যৌগিক ফলের ক্ষেত্রে এক্সাম্পল আসবে কাঁঠাল, কারণ অসংখ্য ফুল মেলে এরা একটা ফল তৈরি করে, আর জবা কি করে? একটা ফুল থেকে একটা ফল তৈরি করে। এখন আমাদের পরাগায়ন কাকে বলে এটা জানতে হবে। পরাগায়ন দেখেন যে প্রক্রিয়ায় পরাগায়ন বা পলিনেশন, ইংলিশে বলা হয় পলিনেশন, যে প্রক্রিয়ায় পরাগরেণু, যে প্রক্রিয়ায় পরাগরেণু গর্ভমুণ্ডে পতিত হয়, যে প্রক্রিয়ায় পরাগরেণু গর্ভমুণ্ডে পতিত হয়, পরাগায়ন, পরাগায়ন বা পলিনেশন। যে প্রক্রিয়ায় পরাগরেণু গর্ভমুণ্ডে পতিত হয় তাকে পরাগায়ন বলে। এখন
এটা হলো একটা স্ত্রীস্তবক, আর এই স্ত্রীস্তবকের পাশেই একটা পুংস্তবক আছে। এই পুংস্তবকের এইটাকে কি বলে, এই মাথাটাকে কি বলে, পুংকেশু। এই পুংকেশুর মধ্যে প্রচুর পরাগরেণু আছে। এই পরাগরেণুগুলো কি হবে, গর্ভমুণ্ডে পতিত হবে। গর্ভমুণ্ডে যে পতিত হইল, এই প্রক্রিয়াটার নাম কি, পরাগায়ন। গর্ভমুণ্ডে পতিত হওয়ার নাম হইল পরাগায়ন। তাহলে কিন্তু যে প্রক্রিয়ায় পরাগরেণু গর্ভমুণ্ডে পতিত হয় তাকে পরাগায়ন বলে। তাহলে পরাগায়ন দুই ধরনের, একটা হলো স্বপরাগায়ন, আর একটা অপরাগায়ন। এটা হলো সেলফ পলিনেশন, আর হলো ক্রস পলিনেশন। স্বপরাগায়ন মানে যে একই ফুলের মধ্যে পরাগায়ন সম্পন্ন হয়। একই ফুল, এটা একটা ফুল, এই ফুলের পরাগায়ন এটা এখানে মিলিত হবে, এটা সেলফ। আরেকটা হলো এখানে একটা মনে করে গাছ আছে, এখানে একটা জবা ফুল আছে, কান্দির পর একটা জবা ফুল গাছ আছে। তাহলে একটা কি করলো, পাখি কি করলো, ওই কান্দির পর থেকে সে যখন মধু নিচ্ছিল তখন ওইখান থেকে একটা পরাগরেণু তার ঠোঁটে করে নিয়ে এসে এই ফুলের মধ্যে স্থাপন করলো। তাহলে এটা হবে ক্রস পলিনেশন। তাহলে ক্রস পলিনেশন হয় ভিন্ন দুইটা উদ্ভিদ বা প্রজাতি সেম। তাহলে হেডলাইন দিয়ে লেখা স্বপরাগায়ন পরপরাগায়নের পার্থক্য। আমরা দুইটা পার্থক্য করলে মোটামুটি এটা ক্লিয়ার হবে। স্বপরাগায়ন ও পরপরাগায়নের পার্থক্য দেখো যে স্বপরাগায়নের 1 নম্বরে লিখবা যে একই পরীক্ষাতে আসবে, কিন্তু এই স্টার মার্ক 3টা মার্ক। খ নম্বরে পরীক্ষাতে আসবে স্বপরাগায়ন এবং পরপরাগায়নের পার্থক্য। দেখো যে একই ফুলে অথবা একই উদ্ভিদের দুটি ফুলের মধ্যে পরাগায়ন সম্পন্ন হলে তাকে স্বপরাগায়ন বলে। একই ফুলে হতে পারে অথবা একই উদ্ভিদের দুটি ফুলের মধ্যে পরাগায়ন হলে তাকে স্বপরাগায়ন বলে। আর এটা পরপরাগায়ন কোনটা, দেখো যে একই প্রজাতি, এখানে আবার প্রজাতি সেম, একই প্রজাতির দুটি উদ্ভিদের মধ্যে পরাগায়ন হলে। আচ্ছা, ক্লাস নাই স্কুলে পরপরাগায়ন তাহলে কোনটা, তাহলে একটু পিছিয়ে দেওয়া যাবে। হ্যাঁ ও, তাহলে একটু পিছিয়ে দেই। জি স্যার 7টার দিকে দেন। তোর কয়টা আবার ক্লাস আছে? 7টায়। আচ্ছা ঠিক আছে। আমি চাইছিলাম যে একটা দিন তোমরা শুক্রবারে করো, কারণ সবার জন্য তো কষ্ট হয়। শুক্রবারে হলে তাহলে বৃহস্পতিবারটা শুক্রবারে করে ফেলো। ঠিক আছে, কয়টায় দিলে ভালো হয় বলো? হ্যাঁ, তাহলে 12টায় হলে নামাজ তো 1:30টা। আমি তো এখানে নামাজ করি, তোমাদের পড়া শেষ করে 10 মিনিট ঘুমাই, তারপর নামাজ পড়ি। আচ্ছা, পরপরাগায়ন তাহলে কোনটা? একই প্রজাতি দুটি ভিন্ন ফুলের মধ্যে পরাগায়ন হলে। একই প্রজাতি দুটি ভিন্ন ফুলের মধ্যে পরাগায়ন হলে একই প্রজাতি দুটি ভিন্ন ফুলের মধ্যে পরাগায়ন হলে তাকে পরপরাগায়ন বলে, ক্রস পলিনেশন। এটাকে বলা হয় ক্রস পলিনেশন। একই প্রজাতি কিন্তু সেম, একই প্রজাতি দুটি ভিন্ন ফুলের মধ্যে পরাগায়ন হলে, একই প্রজাতির বাইরে কোনো বৃষ্টি আসবে না, একই প্রজাতির দুটি ভিন্ন ফুলের মধ্যে পরাগায়ন হলে তাকে ক্রস পলিনেশন বলে। আচ্ছা দেখো, স্বপরাগায়ন বুঝতে পারছো তো? মানে এখানে একটা গাছ আছে, এই গাছের একই ফুল হইতে পারে অথবা একটা ফুলের সাথে অন্য ফুলের পরাগায়ন হয়, বাট গাছ সেম, উদ্ভিদটা সেম। এটা হলো স্বপরাগায়ন। আর পরপরাগায়ন হচ্ছে গাছ ভিন্ন হওয়া লাগবে। এখানে একটা গাছ আছে, দূরে একটা তালপুকুর পাড়ে একটা গাছ আছে,
এর মধ্যে ক্রস হলো, তাহলে এটা হবে পরপরাগায়ন। এখন স্বপরাগায়নে মাধ্যমের প্রয়োজন হয় না। স্বপরাগায়নে সাধারণত মাধ্যমের প্রয়োজন হয়। স্বপরাগায়নে মাধ্যমের প্রয়োজন হয় না, পরপরাগায়নে মাধ্যমের প্রয়োজন হয়। আমরা কি তোমার ডবলের রোলে করব পরপরাগায়ন তাহলে স্বপরাগায়নে লেখা যায় পরাগরেণুর অপচয় কম হয় আর পরপরাগায়নে পরাগরেণুর অপচয় বেশি। স্বপরাগায়নের ক্ষেত্রে পরাগরেণুর অপচয় কম হবে, স্বপরাগায়নের ক্ষেত্রে পরাগরেণুর অপচয় কম হবে, আর ওটার ক্ষেত্রে কি হবে? পরাগরেণুর অপচয় বেশি। স্বপরাগায়নের ক্ষেত্রে পরাগরেণুর অপচয় কম হয় আর পরপরাগায়নের ক্ষেত্রে কেন কম হচ্ছে? কারণ একই জায়গায় কাছাকাছি আছে, কাছাকাছি থাকলে তো মতো লাগে না, পরাগরেণুর অপচয় কম হয়। স্বপরাগায়নে পরাগরেণুর অপচয় কম হয়, পরপরাগায়নে পরাগরেণুর অপচয় বেশি হয়। তাহলে দেখো, একই ফুলের মধ্যে কন্টিনিউয়াস যখন যৌন জনন চলে তখন এদের জীবনী শক্তি কমে যায়, নতুন কোনো ধর্ম আসবে। ওরকে একটা লাল ফুল এর 14 গোষ্ঠী লাল, সে আর একটা হলো নীল ফুল, ওর 14 গোষ্ঠী নীল। নিচেদের মধ্যে যখন ক্রস হবে তখন কিন্তু লালের পরিবর্তে অন্য কিছু আসবে না, কিন্তু যদি লাল গিয়ে যদি নীলের সাথে ক্রস করে তাহলে কি হবে? তাহলে অন্য একটা ধর্ম আসার সম্ভাবনা আছে। তাহলে স্বপরাগায়নের ক্ষেত্রে দেখো নতুন ধর্মের আবির্ভাব ঘটে না। স্বপরাগায়নের ক্ষেত্রে কি হয়? নতুন ধর্মের আবির্ভাব ঘটে না। স্বপরাগায়নে নতুন ধর্মের আবির্ভাব ঘটে না, আর পরপরাগায়নে নতুন ধর্মের আবির্ভাব ঘটে। নতুন ধর্মের আবির্ভাব ঘটে না আর নতুন ধর্মের আবির্ভাব ঘটে। পরপরাগায়নের ক্ষেত্রে নতুন ধর্মের আবির্ভাব ঘটে, নতুন ধর্মের আবির্ভাব ঘটে। তারপরে লেখা যায় স্বপরাগায়নে উৎপন্ন উদ্ভিদের, নেক্সট টপিক দিয়ে লেখা স্বপরাগায়নে উৎপন্ন উদ্ভিদের অভিযোজন ক্ষমতা বৃদ্ধি পায়, হ্রাস পায়। স্বপরাগায়নের ক্ষেত্রে স্বপরাগায়নে উৎপন্ন উদ্ভিদের অভিযোজন ক্ষমতা হ্রাস পায়। স্বপরাগায়নে উৎপন্ন উদ্ভিদের অভিযোজন ক্ষমতা মানে কি? পরিবেশের সাথে খাপ খাওয়ায় নেওয়ার যে ক্ষমতা, এটা কি হবে? হ্রাস পাবে। স্বপরাগায়নে উৎপন্ন উদ্ভিদের অভিযোজন ক্ষমতা হ্রাস পায়। স্বপরাগায়নে উৎপন্ন উদ্ভিদের অভিযোজন ক্ষমতা হ্রাস পায়। মনে করো তুমি সৌদি আরব থেকে একটা তুমি নিয়ে আসলা, একটা উদ্ভিদ নিয়ে আসলা, কিন্তু তারে সরাসরি কি করলাম? বাংলাদেশের এনভায়রনমেন্টের সাথে তারা যুক্ত করে দিলাম, মরে যাবে। তাহলে এর জন্য কি করতে হবে? কারণ ওর যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যের সাথে পৃথিবী বাংলাদেশের যে টেম্পারেচার, ওয়েদার, এগুলোর সাথে মিল থাকে না। যার জন্য এখন যদি এরকম হয় যে সৌদি আরব থেকে একটা খেজুরি গাছ আনলাম, বাংলাদেশের একটা খেজুরি গাছের সাথে ফার্স্টে ক্রস করাইলাম, একটা ফুলের সাথে আর একটা ফুলের রেণু নিয়ে স্থাপন করে এখান থেকে বীজ তৈরি করলাম, সেখান থেকে উদ্ভিদ বানাইলাম, তার কিন্তু অনেকটা বাংলাদেশি ধর্ম থাকবে, তাই না? কারণ কি? ওর মা হইলো, মনে করে যে মা হচ্ছে সৌদি আরব আর বাবা হইলো বাংলাদেশি, তাহলে অবশ্যই তার মধ্যে বাংলাদেশি ধর্ম একটু থাকবে না? তাহলে এই জন্য কি হয়? নতুন বৈশিষ্ট্য চলে আসবে, প্লাস পরিবেশের সাথে কি থাকবে? অভিযোজন ক্ষমতা বেশি থাকবে, তাহলে বিরুদ্ধ হওয়ার সম্ভাবনা কম থাকবে। তাহলে স্বপরাগায়নে উৎপন্ন উদ্ভিদের অভিযোজন ক্ষমতা হ্রাস পায় আর এদের অভিযোজন ক্ষমতা বৃদ্ধি পায়। স্বপরাগায়নে উৎপন্ন উদ্ভিদের পরপরাগায়নে উৎপন্ন উদ্ভিদের অভিযোজন ক্ষমতা বৃদ্ধি পায়, ওদেরটা হ্রাস পাবে আর ওদেরটা বৃদ্ধি পাবে। স্বপরাগায়নের ক্ষেত্রে হ্রাস পাবে আর পরপরাগায়নের ক্ষেত্রে বৃদ্ধি পাবে। আচ্ছা, তারপরে একটা লেখা যায় দেখো স্বপরাগায়নে উৎপন্ন উদ্ভিদের বিলুপ্ত হওয়ার সম্ভাবনা থাকে।
ওর বিলুপ্ত হওয়ার সম্ভাবনা থাকবে। একটা লেভেলে যাওয়ার পর ও কিন্তু বিলুপ্ত হয়ে যেতে পারে যদি পরিবেশে নতুন বৈশিষ্ট্য তার মধ্যে না আসে। সর্বরাগায়নে উৎপন্ন উদ্ভিদের বিলুপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সর্বরাগায়নে উৎপন্ন উদ্ভিদের বিলুপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সর্বরাগায়নে উৎপন্ন উদ্ভিদের বিলুপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর পরপরাগায়নের ক্ষেত্রে বিলুপ্ত হওয়ার সম্ভাবনা নেই। পরপরাগায়নের ক্ষেত্রে বিলুপ্ত হওয়ার সম্ভাবনা থাকে। পরপরাগায়নের ক্ষেত্রে বিলুপ্ত হওয়ার সম্ভাবনা নেই। কয়টা পয়েন্ট আছে? 6টা। তাহলে কি কি উদ্ভিদ উদাহরণ লেখো, কাদের কাদের হয়? কাদের কাদের মধ্যে স্বপরাগায়ন ঘটে? একটা লেখা যায় সরিষা ধুতুরা, আর ওটা হলো শিমুল পেঁপে। সরিষা ধুতুরা শুধু মনে রাখবা, এই সরিষা ধুতুরা এটা কিন্তু উভলিঙ্গী। ওদের একটা ফুলের মধ্যে দুইটা স্তবক থাকে, মেল অংশ থাকে, ফিমেল অংশ থাকে। আর এটার মধ্যে কি বলছিলাম? পেঁপে আর একটা শিমুল। শিমুলের ক্ষেত্রে পরপরাগায়ন ঘটে কারণ এটা একলিঙ্গী, বা এদের ক্ষেত্রে বিভিন্ন মাধ্যমের পরপরাগায়ন ঘটে, সাধারণত স্বপরাগায়ন ঘটে না। আচ্ছা, এদের উদাহরণ কি? স্বপরাগায়ন কোন উদ্ভিদে ঘটে? একটা সরিষা এবং ধুতুরা উদ্ভিদের স্বপরাগায়ন ঘটে, আর পেঁপে এবং শিমুলে পরপরাগায়ন ঘটে। শেষ। এখন পরাগায়নের যে মাধ্যম, এটা হল কি কি মাধ্যম আছে? দেখো, যে মাধ্যমে পরাগায়ন সম্পন্ন হয়, পরাগায়নের মাধ্যম, পরাগায়নের মাধ্যম মিডিয়াম অফ পরাগায়ন, পলিনেশন। যে মাধ্যমে পরাগায়ন সম্পন্ন হয় তাকে পরাগায়নের মাধ্যম বলে। তাহলে কাদের ক্ষেত্রে কি কি ধরনের মাধ্যম হয় সেটা জানতে হবে। দেখো, যে সকল উদ্ভিদের ফুল রঙিন হয় না, মানে যেগুলো কালারফুল হবে না, রঙিন হয় না, যে সকল উদ্ভিদের ফুল রঙিন হয় না এবং সুগন্ধ থাকে না, গন্ধহীন, লেখা হচ্ছে গন্ধহীন। যে সকল উদ্ভিদের ফুল রঙিন হয় না, গন্ধহীন, তারপর লেখা পরাগরেণু হালকা থাকে। যে সকল উদ্ভিদের ফুল রঙিন হয় না মানে এবং গন্ধহীন, পরাগরেণু হালকা থাকে, তারা সাধারণত বায়ু পরাগী হয়ে থাকে। আচ্ছা, এরকম একটা উদ্ভিদের নাম বলো তো যেটার মধ্যে কোনো সুগন্ধ নাই, কোনো মানে অনেক পরাগরেণু, অনেকে পাতলা। না, যেমন হচ্ছে ধান ফুল কখনো দেখছে? ধান যখন হয়, অঙ্কুরিত হয়, ধানের যে বীজ, ধান যখন ফল থেকে কি হয়? পোয়া তৈরি হয়, এখান থেকে মেল এবং ফিমেল অংশ তৈরি হয়। তোমরা মনে হয় দেখো নাই? ধানের ক্ষেত্রে দেখবে ছোট ছোট যখন ওদের আসে, ধানের শীষ যখন হয়, তার আগে ছোট একটা সাদা ইয়ের মধ্যে থাকে, একদম হালকা পাতলা সাদা এক ধরনের স্ট্রাকচার থাকে। এটা মনে করো ধানের ফুল, এই ফুলের মধ্যে এরকম একটা স্ট্রাকচার থাকে। এটা এরকম করে ঘুরতেও পারে বাতাসে। যখন ঝড় বৃষ্টি হয়, তখন এই পরাগরেণুগুলা নষ্ট হয়ে যায়, তখন ধান চিটা হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য যখনটা কৃষকরা মনে করে যে যখন আবার এই ধানের শীষ আসবে, তখন যদি বৃষ্টি হয়, ঝড় হয়, তাহলে তাদের ক্ষেত্রে ফলন একদম কমে যাবে। কারণ কি? ওই সময় পরাগরেণুগুলা কী হবে? নষ্ট হয়ে যাবে। পরাগরেণুগুলা বাতাসের কারণে কী হবে? নষ্ট হয়ে যাবে। বাতাসে উল্টাপাল্টা বৃষ্টি এবং বাদল, প্রাকৃতিক বিপর্যয়ের মাধ্যমে পরাগরেণুগুলো নষ্ট হয়ে যাবে। এই জন্য এই ক্ষেত্রে তারা চায় যে যখন ধানের শীষ আসবে, তখন যাতে বাতাস সাতাস না আসে, ঝড় বৃষ্টি না আসে। ওদের পরাগরেণুগুলো পাতলা যে কোনো কারণে। এবং ওদের ধানের যে ফুলটা থাকে, এই ফুলটা সাধারণত কেমন হয়? এই ধানের ফুল হয় নাই, ধানের ফুল দেখা হচ্ছে
এই ধানের ফুলগুলো এরকম হয়, এই যে পাপড়ি যেগুলো এগুলো কিন্তু প্যালিয়া বলা হয়। এই ভালো করে খেয়াল করো, এরা এরকম ওই যে আচ্ছা থর দেখছো তো না, থর বা কলার থর আছে না, এরকম এর একটা আরেকটার সাথে কপাটের মতো থাকে। ভেতরে গুলো কিন্তু ফুলগুলো থাকে এবং বাইরের দিকে খোলসের ভিতরে এরা বাইরের দিকে খোলস থাকে দুটো। এই খোলসগুলোর ভিতরে পরাগ রেণুগুলো অবস্থান করে। এই যে এই যে দণ্ডের মধ্যে এটা হলো পুংস্তবক, এটা হলো স্ত্রীস্তবক। পুংস্তবক, স্ত্রীস্তবক, আর এগুলো হলো খোলস। খোলস দ্বারা পুরো জিনিস আটকানো থাকে, বাইরে থেকে কত ভালো বোঝা যায়। এই জন্য লক্ষ্য করো না এখন। তাহলে কি বলছিলাম, এরা বাহে পরাগে খায়, যেমন ধান। উদাহরণ কি হবে, ধান হবে, এটা ধান। এক্সাম্পল কি হবে, ধান হবে। এই উদাহরণ কি হবে, ধান লেখা। তাহলে পরপরাগণের ক্ষেত্রে তোমার বায়ু পরাগের মধ্যে ধান হবে। তাহলে যে সকল উদ্ভিদ জলে জন্মায় তারা সাধারণত পানি পরাগী হয়ে থাকে। যারা জলে থাকলে কেউ পানি দিতে পারবে না। যে সকল উদ্ভিদ জলে জন্মায় তারা সাধারণত পানি পরাগী হয়ে থাকে। পানি পরাগীর এক্সাম্পল কি হবে, পাতা শ্যাওলা। পানি পরাগীর এক্সাম্পল কি হবে, পাতা শ্যাওলা। এটা হলো পানি পরাগী। তারপরে দেখো, যে সকল ফুল রঙিন, তাহলে যে সকল ফুল পানিতে থাকে তারা সাধারণত পানি পরাগী হয়, যেমন পাতা শ্যাওলা এক্সাম্পল। আর যে সকল ফুল বড়, রঙিন, মধুগ্রন্থি, যে সকল ফুলগুলো বড় থাকে, বড়, রঙিন, কালারফুল হবে এবং মধুগ্রন্থিযুক্ত, মানে ওর মধ্যে মধু খাবে। ভ্রমর এসে কি করবে, পাখি এসে কি করবে, এই মধু নেবে। ভ্রমর কয়ো গিয়া শ্রীকৃষ্ণ, এটা কি আছে না এরকম। যাদের মধ্যে এটা মূলত ভ্রমরগুলা কেন আসে, এই ভ্রমর কেন আসে ফুলের মধ্যে, মধু নেওয়ার জন্য। এখানে ছোট ছোট মধুগ্রন্থি থাকে। তুমি ছোটবেলায় মনে হয় করো নাই, ছোটবেলায় যে আমরা ধুতুরা না জবার ফুলটাকে টান দিতাম, টান দিয়ে মধুগ্রন্থির মধ্যে দেখতে যে অনেক মিষ্টি লাগতো। মধুগ্রন্থি যেখানে থাকতো, তোমরা তো দেখো নাই, খাইছো মানে গ্রামগঞ্জে দেখবা এগুলা প্রচুর গুলা মাছ পাইলে এটা টান দিয়ে প্রথমে এই মধুগ্রন্থি থেকে মধু খাই ফেলতো। আচ্ছা, কোথায় ছিলাম, যে সকল ফুলগুলো রঙিন হয়, মধুগ্রন্থিযুক্ত বড় মধুগ্রন্থিযুক্ত এবং পরাগরেণু আঠালো, মানে ওদের পরাগরেণুগুলো কি স্টিকি থাকে। দেখবো যে হাতের মধ্যে, সরিষার মধ্যে যখন তুমি হাত দিবা, মানে সরিষা ফুলের মধ্যে এরকম করে টাচ করার সাথে সাথে দেখবে একদম হাত হলুদ হয়ে গেছে, কারণ কি, এর মধ্যে পরাগরেণুগুলো এর মধ্যে আঠালো থাকে, যার জন্য কি হয়, তুমি টাচ দেওয়ার সাথে সাথে পরাগরেণুগুলো হাতে চলে আসে। তাহলে এইটা লেখা, তারা পতঙ্গ পরাগী হয়ে থাকে। যে সকল মধুগ্রন্থিযুক্ত, মানে ওদের মধুগ্রন্থি থাকে এবং পরাগরেণু আঠালো। পরাগরেণুটা কেমন হবে, আঠালো থাকে, স্টিকি থাকে, তারা পতঙ্গ পরাগী। এক্সাম্পল হবে জবা, কুমড়া, সরিষা। জবা, কুমড়া আর সরিষা। জবা, কুমড়া, সরিষা, এটা হলো সাধারণত পতঙ্গ পরাগী হয়ে থাকে। তাহলে যে সকল উদ্ভিদ মোটামুটি বড় ধরনের, মানে এদের আকারটা একটু স্বাভাবিকের চেয়ে মোটামুটি লেভেলে বড় এবং রঙিন যে সকল উদ্ভিদ, সেটা যে সকল উদ্ভিদের ফুল আর কি, মানে যে সকল ফুল লাগতে পারে, যে সকল ফুল আকারে মোটামুটি বড় ধরনের হয় এবং রং আকর্ষী, মানে এরা কালারফুল হবে, রং আকর্ষী, তারা মূলত প্রাণী পরাগী হয়ে থাকে। যেমন কদম, শিমুল এবং কুচু। মোটামুটি বড় হয়, আর ছোট যদি হয় তাহলে
তাহলে এই তোমার দণ্ডের মধ্যে সাজানো থাকবে রঙিন হবে। এটা কদম, শিমুল, আর এটা কি বললাম? হ্যাঁ, কদম, শিমুল, আর এটা কচু। তাহলে কচু কখনো দেখো না, মনে হয় কচু দেখবা, বড় বড় কচু যেগুলো থাকে, এগুলা এটা ফুলগুলো কিন্তু অনেকটা লম্বা হয় এবং এখানে পাখিগুলো আসে, পাখিগুলো এসে পরাগায়ন স্বপ্ন করে। তাহলে কদম, শিমুল আর এটা হলো কচু, এদের মধ্যে সাধারণত পাখি প্রাণী পরাগী হয়ে থাকে। এখন যেটা পড়বো এটা পরীক্ষাতে আসবে, সেটা লিখে দিচ্ছেন। এটা না পড়লে ফেল। এতক্ষণ পরাগায়ন এটা খ নাম্বারে সাধারণত আসে, পরাগায়ন সাধারণত। আর মনে রাখবা আমি যে প্রাণীর অংশটুকু পড়াইছি এটা সাধারণত অত বেশি আসে না, প্রাণীর অংশটুকু কম আসে, উদ্ভিদের অংশটুকু অনেক বেশি আসে। আমি যে অংশটা এখন পড়াবো এটা পরীক্ষাতে আসবে এবং এগুলো ছাড়া কোশ্চেন হবে না। মনে করবে যে এগুলো আসে নাই, তাহলে মনে করবো তুমি পরীক্ষা বাদ দিয়ে এরকম ফালতু কোশ্চেন আছে। তাহলে কি বলবা? কোন গেমিটো ফাইলের উৎপত্তি এটা কি লিখবা? কোন গেমিটো ফাইল। এখন দেখো একটা ফুলের পদ্ধতি থাকে, একটা ফুল ওয়ান কমিটি যেগুলো বেশি আকর্ষণীয় দেখো দেখো এটা একটা পরাগধানী, এটা কি পরাগধানী? এই পরাগধানীর মধ্যে পরাগরেণু উৎপন্ন হয়, তাই না? পরাগরেণু তাহলে কই তৈরি হবে? পরাগধানীর মধ্যে পরাগরেণু উৎপন্ন হয়। দেখো যে পরাগধানীতে পরাগরেণু উৎপন্ন হয়, পরাগধানীতে পরাগরেণু উৎপন্ন হয়, পরাগধানীতে পরাগরেণু উৎপন্ন হয়। পরাগধানীতে পরাগরেণু উৎপন্ন হয়, পরাগধানীতে পরাগরেণু উৎপন্ন হয়। দেখো যে পরাগরেণু কোন গ্যামিটোফাইটের প্রথম কোষ? পরীক্ষাতে খুব কমনলি আসে। পরাগরেণু কোন গ্যামিটোফাইটের প্রথম কোষ? পরাগরেণু কোন গ্যামিটোফাইটের প্রথম কোষ? কোন গ্যামিটোফাইট, কোন গ্যামিটোফাইটের প্রথম কোষ? দেখো এটি 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 হ্যাপ্লয়েড, হ্যাপ্লয়েড কোষ। কোন গ্যামিটোফাইটের প্রথম কোষ? এটি হ্যাপ্লয়েড কোষ। হ্যাপ্লয়েড মানে কি? হ্যাঁ, মানে এন সংখ্যক, মানে যতগুলো ক্রোমোজোম থাকুক না কেন ওর এন সংখ্যক ক্রোমোজোম থাকে, যেহেতু মিউসিক বিভাজন হয়, তাই না? এক্ষেত্রে কি হবে?
এই যেখানে এটা প্যাকেট আকারে থাকে, এই পরাগধানে একটা পরাগধানী তার মধ্যে যদি ট্রান্সভার্স সেকশন করা হয়, প্রস্থচ্ছেদ যদি করি, তাহলে এরকম অনেকগুলো গুচ্ছ আকারে পরাগরেণুগুলো অবস্থান করে। এবং এই পরাগরেণু একটা গুচ্ছ থেকে যদি একটা পরাগরেণু বের করে নিয়ে আসি, তাহলে কি দেখবো? এর এই ছেলেটা কথা বলছি, এর দুইটা আবরণ আছে, একটা হলো বহি আবরণ আর একটা হলো অন্ত আবরণ। দুইটা আবরণ, একটা কি বহি আবরণ, আর একটা হলো অন্ত আবরণ। এবং বহি আবরণ সাধারণত এটা অনিয়তভাবে সাজানো থাকে, দেখো এখানে এরপর থাকবো আছে, কিন্তু অন্ত আবরণটা কেমন স্মুথ, অন্ত আবরণটা স্মুথ থাকে, বহি আবরণটা বিভিন্নভাবে সজ্জিত থাকে অমসৃণ। আর এই বহি আবরণ অন্ত আবরণকে আবৃত করে, কিন্তু যে জায়গার মধ্যে আবৃত করে না, অনাবৃত রাখে, তাকে জননরন্ধ্র বলে। এই ছিদ্রটাকে কি বলে? জননরন্ধ্র। মানে কি? মানে হলো এই পরাগরেণু যখন এই গর্ভমুণ্ডে পতিত হবে, এখানে যখন আসবে, তখন এই যে ওর চারপাশে এখানে যে ছিদ্রটা আছে, এই নালিকা নিউক্লিয়াস, এটার নাম কি? নালিকা নিউক্লিয়াস। নালিকা নিউক্লিয়াসটা কি হবে? অঙ্কুরিত হয়ে নালী তৈরি করবে, এদিক দিয়ে নালী তৈরি করবে। নালিকা নিউক্লিয়াসের কাজ হলো নালী তৈরি করবে। আমরা এগুলো করবো নেক্সটে, পরাগরেণু আসবে, শুধু আমি যতটুকু লাগবে এতটুকু, এই ছবিটা লাগবে। তাহলে নালিকা নিউক্লিয়াস কি হয়? নালিকা নিউক্লিয়াস এই জনন রন্ধ্র পথে নির্গত হয়। এটা মেডিকেল পরীক্ষা তাই করে আসছে যে কোন ছিদ্র পথে নালিকা নিউক্লিয়াস পরাগরেণু থেকে নির্গত হয়। আচ্ছা কি হবে? জনন রন্ধ্র, মানে কি? জনন রন্ধ্র, যে ছিদ্র দিয়ে বের হয়ে আসে। এবং তোমাদের এই চ্যাপ্টারের সাথে নাই ইন্টারমিডিয়েট চ্যাপ্টার একদম মিল আছে, অনেক কিছু এক্সট্রা আছে যদি, বাকি বহু এগুলো আছে। এবং ইন্টারমিডিয়েটে ওই এই অংশটা আসে যে এদের পুঙ্গেমেটিফাইড এবং স্ট্রিগেমেটিফাইড উৎপত্তি ব্যাখ্যা করে। তাহলে বহি আবরণ, অন্ত আবরণ, এবং দুইটা নিউক্লিয়াস থাকে। যে নিউক্লিয়াস আকারে বড় এটাকে বলা হয় নালিকা নিউক্লিয়াস, যে নিউক্লিয়াস আকারে ছোট এটাকে বলা হয় জনন নিউক্লিয়াস। তাহলে বর্ণনার মধ্যে লেখো যে আচ্ছা লিখবা যে দেখো যে পরাগরেণু পরাগ মাতৃকোষ থেকে মিউসিস বিভাজনের মাধ্যমে উৎপন্ন হয়। ছবি কি বলো? তাহলে বলছিলাম, এই কি বলছি, পরাগরেণু মাতৃজনক কোষ, মানে এখানে একটা মাদার সেল থাকে, এখানে একটা মাতৃকোষ থাকে, এখানে অসংখ্য যে কোষগুলো সাধারণত দেখা যায় পরাগরেণু জনন মাতৃকোষ থেকে মিউসিস বিভাজনের মাধ্যমে, হ্যাঁ জনন মাতৃকোষ থেকে পরাগরেণু কি করবে? জনন মাতৃকোষ, এই যে এখানে একটা জনন মাতৃকোষ থাকে, এই জনন মাতৃকোষ, জনন পরাগ কি বলছিলাম? হ্যাঁ জনন মাতৃকোষ থেকে মিউসিস বিভাজন, জনন মাতৃকোষ থেকে মিউসিসের মাধ্যমে, মিউসিস এর মাধ্যমে পরাগরেণু উৎপন্ন করে। তাহলে এটা থাকবে টয়েসেন আর এটা থাকবে এন। মিউসিস বিভাজনের মাধ্যমে পরাগরেণু উৎপন্ন করে। দেখো প্রথমে এখানে জনমাতৃকোষ ছিল, তারপর মিউসিস বিভাজন হইলো, তারপর পরাগরেণু হয়ে গেল হ্যাপ্লয়েড। দেখো যে জনমাতৃকোষ পরাগধানীর অন্যান্য কোষ থেকে আকারে বড় থাকে। জনমাতৃকোষ অন্যান্য কোষ থেকে আকারে বড় থাকে। আচ্ছা দেখা যায় পরাগরেণু গুচ্ছাকারে পরাগধানীতে অবস্থান করে সাধারণত। দেখো পরাগরেণু সাধারণত গুচ্ছাকারে পরাগধানীতে অবস্থান করে, গুচ্ছ থাকে। পরাগরেণু গুচ্ছাকারে পরাগধানীতে অবস্থান করে। অনেক বছর পরে আজকে জ্বর আসছে, অনেকদিন পরে ঠান্ডা আসছে, কি বলছিলাম? জনমাতৃকোষ অন্যান্য কোষ থেকে আকারে বড় থাকে এবং পরাগরেণু গুচ্ছাকারে পরাগধানীতে অবস্থান করে। দেখো যে পরাগরেণুর বাইরের আবরণকে এক্সাইল
এই বাইরের আবরণের নাম আছে, একটা বহির আবরণের নাম হচ্ছে এক্সাইন, EXINE, এক্সাইন। এবং অন্ত আবরণকে বলা হয় ইনটাইন। বহির আবরণকে বলা হয় এক্সাইন, EXINE। এই বহির আবরণের নাম আছে, বহির আবরণকে কি বলে? এক্সাইন। আর অন্ত আবরণের নাম কি বলা হয়? ইনটাইন। বহির আবরণকে বলা হয় এক্সাইন, অন্ত আবরণকে বলা হয় ইনটাইন। দেখো যে বহির আবরণ অমসৃণ কিন্তু অন্ত আবরণ মসৃণ হয়। বহির আবরণ কি হবে? বহির আবরণটা হবে অমসৃণ আর অন্ত আবরণ হবে মসৃণ। আচ্ছা, দেখো পরাগরেণুতে দুটি নিউক্লিয়াস থাকে। পরাগরেণুতে কয়টা থাকবো? দুইটা নিউক্লিয়াস থাকে। একটা জনন নিউক্লিয়াস আর একটা হলো নালিকা নিউক্লিয়াস। আর এখানে কি সাইটোপ্লাজম আছে না নাই? আছে। সাইটোপ্লাজম আছে, এটা সাইটোপ্লাজম আছে। তাহলে এটা দুইটা নিউক্লিয়াস থাকে, কি? নালিকা নিউক্লিয়াস আর একটা জনন নিউক্লিয়াস। একটা নালিকা নিউক্লিয়াস, এটা হলো জনন নিউক্লিয়াস। দেখো নালিকা নিউক্লিয়াস আকারে বড়, নালিকা নিউক্লিয়াস আকারে বড় এবং জনন নিউক্লিয়াস আকারে ছোট থাকে। দয়া করে এই অংশটা পরে পরীক্ষাতে আসে, এই অংশটা আসে, তারপরের অংশটা আসে। তাহলে কি বলছিলাম? নালিকা নিউক্লিয়াস আকারে বড় আর জনন নিউক্লিয়াস আকারে ছোট থাকে। তারপরে লেখা যে বহির আবরণ অন্ত আবরণকে যে স্থানে অনাবৃত রাখে, বহির আবরণ অন্ত আবরণকে যে স্থানে অনাবৃত রাখে, বহির আবরণ, এই তুই লিখতে পারতেছিস না? তুই বলা পরীক্ষাতে আসবো ঠিকই, দেখবো লিখবা না, তাহলে কিন্তু ই করা হবে, তাহলে এখানে এসে লাগবে। তাহলে কি বলছিলাম? বহির আবরণ অন্ত আবরণকে যে স্থানে অনাবৃত করে রাখে তাকে জনন রন্ধ্র বলে। এটা ইংলিশে কি বলা হয়? জার্ম পোর। বহির আবরণ অন্ত আবরণকে যে স্থানে অনাবৃত, দেখো এই জায়গাটার মধ্যে অনাবৃত থাকে, এটাকে জনরন্ধ্র বা জার্ম পোর বলে। জার্ম পোর বা জনরন্ধ্র বলে, জার্ম পোর বা জনরন্ধ্র বলে। এই বুঝতে পারছো এটা? এই বুঝছস না বুঝছস না? মানে অনাবৃত থাকে, এইটা দেখো বাইরের আবরণ আছে, বাইরের অন্ত আবরণ আছে, কিন্তু এই জায়গায় শুধু ভিতরের আবরণ আছে, বাইরের আবরণ নাই। এই যে এখানে যে জায়গাটা নাই, এটা রন্ধ্র, এটাকে বলে জনরন্ধ্র। এখন যেটা লিখবা সেটা হলো যে তাহলে এই পরাগরেণু যখন গর্ভমুণ্ডে পতিত হবে তখন এরা অঙ্কুরিত হয়। দেখো যে পরাগরেণু গর্ভমুণ্ডে পতিত হলে, পরাগরেণু গর্ভমুণ্ডে তাকে জননরন্ধ্র বলে, তাকে জনন রন্ধ্র, তাকে জনন রন্ধ্র বলে। তাহলে যে জায়গা কি করবে তারা অনাবৃত করে রাখে, ওই জায়গাটাকে বলা হয় জনন রন্ধ্র। আর এই পরাগরেণু যখন গর্ভমুণ্ডে পতিত হয়, কি লিখছি? হ্যাঁ, জনরন্ধ্র বলে। তারপরে লেখা যায় পরাগরেণু গর্ভমুণ্ডে পতিত হলে, পরাগরেণু গর্ভমুণ্ডে পতিত হলে অঙ্কুরিত হয়। অঙ্কুরিত হয়। অঙ্কুরিত হয় মানে কি? এখান থেকে তার নালীগুলো বের হবে। অঙ্কুরিত হয় এবং নালিকা নিউক্লিয়াসটি নালী তৈরি করে। নালিকা নিউক্লিয়াসটি নালী তৈরি করে। এদিকে খেয়াল করো, দেখো এটা যখন এর মধ্যে বসবে তখন কি হবে? দেখো তখন এই যে বড় যে নিউক্লিয়াসটা আছে, একটা বড় নিউক্লিয়াস আর একটা ছোট নিউক্লিয়াস, যে জায়গায় অনাবৃত এটাকে বলা হয় জননরন্ধ্র। কারণ অঙ্কুরিত যখন হবে এটা তখন এর মধ্যে পতিত হবে। এই নালিকা নিউক্লিয়াসের কাজ হলো নালী তৈরি করা। এই বোঝা গেছে? নালিকা নিউক্লিয়াসের কাজ কি? এই নালী তৈরি করবে। এই যে নালী টিউব নিউক্লিয়াস, এর জন্য নালিকা নিউক্লিয়াস। নালিকা নিউক্লিয়াসের কাজ হলো নালী তৈরি করা, এটা হলো নালিকা নিউক্লিয়াস। আর জনন নিউক্লিয়াস সে বিভাজিত হয়ে দুটি জনন বা পুংগ্যামেটে পরিণত হয়, এটা হলো পুংগ্যামেট। আবার বলি, দ্বারা আমি আগে লেখা দরকার নেই, জনন নিউক্লিয়াস। সরি
নালিকা নিউক্লিয়াস। আরে ওর কাজই কি? ওর কাজই হলো নালী তৈরি করা। এই যখন অঙ্কুরিত জন্ম হবে, এই যে নালীটা তৈরি করবে, এই যে এখানে ভেতরে আসবে, তখন তুমি ও তো এখানে পতিত হইলো, পতিত হওয়ার পর একটা নালী তৈরি করে দিল। নালিকা নিউক্লিয়াসের কাজই হলো নালী তৈরি করা। নালিকা নিউক্লিয়াস নালী তৈরি করে এবং জননিউক্লিয়াস বিভাজিত হয়ে মাইটোসিস বিভাজন। নালিকা নিউক্লিয়াস নালী তৈরি করে। আবার বলি, এলেক্ট্রোগেন খেলা শেষ হয় তো। নালিকা নিউক্লিয়াস কি করবে? নালী তৈরি করবে। আর জননিউক্লিয়াস কি করবে? জননিউক্লিয়াস বিভাজিত হয়ে দুটি পূর্ণ গ্যামেট তৈরি করে মাইটোসিস বিভাজনে। জননিউক্লিয়াস মাইটোসিস বিভাজনে জননিউক্লিয়াস মাইটোসিস বিভাজনে অঙ্কুরিত হয় এবং জননিউক্লিয়াস নালী তৈরি করে। জননিউক্লিয়াস কি করে? নালিকা নিউক্লিয়াস নালী তৈরি করে। আর জননিউক্লিয়াস কি হয়? দুটি পূর্ণ গ্যামেটে পরিণত হয়। মাইটোসিস বিভাজনে দুটি পূর্ণ গ্যামেটে পরিণত হয় এবং জননিউক্লিয়াস মাইটোসিস বিভাজনে দুটি পূর্ণ গ্যামেটে পরিণত হয়। নালিকা নিউক্লিয়াস নালী তৈরি করে। আর জননিউক্লিয়াস হ্যাঁ, এই টিউবটা দিয়ে মূলত নিষেক সম্পন্ন হবে। আমরা নেক্সট নিষেকজন করবো, তাহলে এই জিনিসটা আবার লাগবে। দেখো, এই যে সে যখন অঙ্কুরিত হয়েছে, এই যে দেখো, এই যে অঙ্কুরিত হয়ে নালী তৈরি করছে। নালী তৈরি করা কার কাজ? নালিকা নিউক্লিয়াসের কাজ। এই নালিকা নিউক্লিয়াস কাজ। আর এই জনন নিউক্লিয়াসটা পরবর্তীতে কি হবে আমরা নেক্সটে পড়বো। এই জনন নিউক্লিয়াসটা কি হয়? একটা ডিম্বাণুর সাথে মিলিত হবে আর একটা গৌণ নিউক্লিয়াসের সাথে মিলিত হবে। আর জনন নিউক্লিয়াসটা নিষ্ক্রিয় হবে। এগুলো আমরা নেক্সটে পড়বো। হ্যাঁ, আচ্ছা, এখন সময় আছে আমাদের। নেক্সট আর একটা টপিক করতাম। আজকে বন্ধ থাকবো। হ্যাঁ, আমার একটু ভালো লাগতেছে না আজকে, জ্বর আসছে।